ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। ফকিরের বাচ্চা ফকির, তোর সাহস হয় কি করে আমায় স্পর্শ করার? সরি ম্যাডাম, ভুলবশত হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি। মেয়ে দেখলেই কি গায়ে পড়তে ইচ্ছে করে তোর ছোট লোকের বাচ্চা? ম্যাডাম ভুলবশত হয়ে গেছে, সামন থেকে আর এমন হবে না, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। বাড়ির চাকর চাকুরের মতো থাকবি, আর সামনে থেকে আর এমন হলে তোর জীবনের আলো নিভিয়ে দিব। ম্যাডাম আর এমন হবে না। তোর মতো অনাথ ছোট লোক বাচ্চাদের কি করে যে আমাদের বাসায় আসলো সেটাই আমি চিন্তা করে পাই না। আর বাবা যে কি দেখে তোকে আমাদের বাড়িতে নিয়ে এলো সেটাও বুঝি না। আমার চোখের সামনে থেকে বিদায় হ, বের হ রুম থেকে এখন। আমি তাড়াতাড়ি করে ম্যাডামের রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম, গিয়ে নিজের চোখের জল ঝরাতে লাগলাম। শুনেছি ছেলেরা নাকি কান্না করে সবার আড়ালে, আমি তেমনি ছাদে এসে সবার আড়ালে চোখের জল ফেলছি। তখন কেউ আমার কাঁধে হাত রাখলো, আমি চোখের জল মুছে পিছনে তাকিয়ে দেখলাম দাদিমার ছোট আম্মু দাঁড়িয়ে। আপনাদের তো বলাই হয়নি, উর্মির মা আর বাবাকে আমি ছোট আম্মু আর ছোট আব্বু বলে ডাকি, আর উর্মির দাদিকে আমি দাদিমা বলে ডাকি। তখন বললাম, দাদিমা, ছোট আম্মু তোমরা এখানে? খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা? আরে ছোট আম্মু, এগুলো আমার মতো অনাথের সহ্য হয়ে গেছে, তবে মা বাবাকে নিয়ে কেউ গালি দিলে কেন জানি বেশি কষ্ট হয়, অথচ আমি আর আমার নিজের মা বাবাকে কখনো দেখিনি। কে বলছে তুই অনাথ? আমরা তাহলে তোর কি হই? দাদিমা কথা আছে না, কে আপন আর কে পর তা বোঝা বড় কষ্টকর। কি বললি তুই? তুই এই কথাটা আমাদের বলতে পারলি দাদু ভাই? ছোট আম্মু দাদিমা, তোমরা হয়তো জানো এই কথাটার মানে, সবকিছু পাওয়ার পরে নিজের কাছে মায়ের আর বাবার স্নেহের কমতি থেকে যায়। হয়েছে তোর বড়দের মতো কথা বলা, চল নিচে চল, একটু পর অনুষ্ঠান শুরু হবে। না ছোট আম্মু, আমি এখানেই ঠিক আছি, শুধু শুধু নিজেকে অপমানিত হতে চাই না, সবাই চলে গেলে আমি নিচে আসবো। বোমা বাদ দাও, রাহুলে জোর করো না, এখন হলো একটু একা থাকা দরকার। কিন্তু মা, আপনার বড় ছেলে যদি রাহুলকে দেখতে না পায় তাহলে কি হবে ভাবছেন? আপনি চিন্তা করতে পারছেন না কিন্তু। আমি শরীফের সাথে কথা বলে নিব, তুমি এ নিয়ে টেনশন করো না। তুমি বরং গিয়ে দেখো তোমার মেয়ের সাজুগুজু কত দূর গেলো। আচ্ছা মা। দাদু ভাই আসি রে, মন খারাপ করিস না রে, উপরে সৃষ্টিকর্তা একজন আছে রে। হ্যাঁ দাদিমা। তারপর দাদিমা চলে যান। আমি রাতের কালো আকাশে জ্বলন্ত তারার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে এইদিকে সকল অনুষ্ঠান শেষ হয়ে যায়, অতিথি সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। সবাই চলে যাওয়ার পর চৌধুরী বাড়ির সবাই খাবার খেতে বসেন। তখন শরীফুল চৌধুরী বলেন, কি ব্যাপার, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু রাহুলকে দেখতে পাচ্ছি না কেন? আজকে অনুষ্ঠান ও ছিল না, রাহুল কোথায়? ছাদে আছে। এত রাতে রাহুল ছাদে কি করে? চাকর মানুষ, এছাড়া কি করবে? কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এমন করে কথা বলছো কেন? তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো, তোমার মেয়ে ভালো করে বলতে পারবে। সেই ছোট্টবেলা থেকে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে আসছে। কি ব্যাপার উর্মি, আমি কি শুনছি এসব? বাড়ির চাকরকে নিয়ে এত আধিক্যতা না দেখানাই ভালো বাবা। রাহুল এবারে চাকর না, সেটা অনেক আগেই তোমাকে ভালো করে বুঝিয়েছি। এখন বলো আজকে কি হয়েছে? আমার কাপড় লন্ড্রি থেকে সময় মতো নিয়ে আসেনি, তাই কয়েকটা দিয়েছি। তোর কি কোনো লজ্জা শরম কিছু নেই? ছেলেটা তোর থেকে 6 বছরের বড়, তারপর ওর গায়ে হাত তুলিস তুই? এত কিছুর পরেও ছেলেটা কিছুই বলে না তোকে। সামান্য একটা চাকরের জন্য তোমরা আমার সাথে এমন করতেছো? ওর মতো সামান্য চাকরের সাহস হবে কি করে আমায় কিছু বলার? সামান্য চাকর বলছিস কাকে তুই? আজকে যে তুই বোমা হচ্ছেটা কি? কি বলো মা, তুমি কি বলতে চাইছিলে? তুমি এখন আমি বেঁচে এরপরে কি মা? ও কিছু না, তুমি আর রাহুলের সাথে খারাপ ব্যবহার করবে না, আর তোমার নামে যাতে আর কোনো বিচার না আসে। শরীফা চৌধুরী খাবার না খেয়ে উঠে পড়েন, ছাদিকে দেখতে পান। তখন আমি আকাশের দিকে মনোযোগ দিয়ে আকাশের দিকে চেয়েছিলাম, যার জন্য কারো আসার শব্দ শুনতে পাইনি। তখন শরীফুল চৌধুরী আমাকে ধাক্কা দিলেন। আমি পাশে তাকে দেখলাম আমার ছোট আব্বু। তখন বলে, ছোট আব্বু তুমি কখন এলে?
এই তো মাত্র আসলাম। কি করছিলি? তারা দেখছিলাম ম্যাডামের এঙ্গেজমেন্টে সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, মন খারাপ তোর? না না ছোট আব্বু। আজকে ঘটনা আমি সব শুনেছি। রাহুল, তোর সাথে অনেকদিন ধরে একটা কথা বলা ছিল, এখনো বলা হয়ে ওঠেনি। কি কথা ছোট আব্বু? কে মনে হচ্ছে আমাদের ক্ষতি করতে চাচ্ছে, আমাদের কোম্পানির সব ইনফরমেশন জেনে যাচ্ছে। আমার হাতে কয়েকটা কন্ট্যাক্ট ছিল, ইতিমধ্যে তা হাতছাড়া হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। আর কয়েকদিন পর উর্মির বিয়ে, সব কিছু মিলে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। আরে ছোট আব্বু চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুইও চল আমাদের সাথে, একসাথে খাবার খাবো। কি, তুমি এখনো খাবার খাওনি কেন? তুই খাবার টেবিলে নে, তাই আর খাইনি। আচ্ছা চলো খাবার খাবে এখন। তারপর ছোট আব্বু আর আমি নিচে গিয়ে খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এইদিকে আমি রুমে বসে কিছু কাজ করি আর কিছু জিনিস পর্যবেক্ষণ করা শুরু করলাম। কিছু সময় পর আমিও আবার ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বাগানে থাকা সকল গাছে পানি দিয়ে, ছাদে থাকা গাছগুলোতে পানি দিয়ে নিচে এসে সবার জন্য সকালে নাস্তা তৈরি করছিলাম। তখন ছোট আম্মু এসে আমাকে বলেন, ওই তোরে সকাল সকাল রান্নাঘরে আসতে মানা করেছি না? আরে ছোট আম্মু, এই একবেলাই তো তোমাদের জন্য নাস্তা তৈরির সুযোগ হয়, আর বাকি সময় তো ম্যাডাম আর ছোট আব্বুর সাথে থাকতে হয়। আর এটা তো আমার ছোটবেলা থেকেই করতে করতে অভ্যাস হয়ে পরিণত হয়েছে। এটা এখন পরিবর্তন কর তুই, এখন আর আগের রাহুল নেই। তখন ছোট আব্বু ছোট ভাইয়ের স্ত্রী সুলতানা রহমান নিচে নামতে নামতে বলেন, ভাবি, আপনি যে কি বলেন না, চাকর তো চাকরই থাকবে, ছোট আর বড় কি, সে তো আজীবন চাকরই থাকবে। আমি সুলতানা রহমানের কথা শুনে হালকা হাসি মুখে এনে কাজে মনোযোগ দিই। আর ছোট আম্মু সুলতানা রহমানকে উদ্দেশ্য করে বলেন, তুই ঠিক বলছিস। অমানুষ তো আর কোনোদিন মানুষ হয় না। মানুষ কিভাবে মানুষের মূল্য দিবে? ভাবি, তুমি কি কথাটা আমায় বললে? দেখ সুলতানা, তুই কথাটা কিভাবে নিবি সেটা তোর বিষয়। আর আমি কি তোকে মিন করে বলেছি? আমি সকালে নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে রাখি। তারপর আমি উর্মির জন্য সেদ্ধ ডিম আর চিকেন ব্রেস্ট, টমেটো, শসা ও পেঁয়াজের সঙ্গে পেপার যোগ করে উর্মির জন্য সালাদ তৈরি করে উর্মির রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ি। তখন উর্মি এসে দরজা খুলে দিল। ম্যাডাম, আপনার খাবার। রেখে যা। ম্যাডাম, আজকে কি কোথাও যাবেন? কেন? আসলে ম্যাডাম, ছোট আব্বুকে নিয়ে একটু অফিসে যেতাম। চাকুরের বাচ্চা, তুই অফিসে গিয়ে কি করবি? পড়ালেখার তো সরিয়াও জানিস না, তুই অফিসে যাবি? আমি চুপ করেই আছি। এই জুতোগুলো পালিশ করে নিয়ে আয়। আমি 11টার দিকে বের হব। 11টার আগে যেন তোকে গাড়ির কাছে দেখতে পাই। যদি 1-2 সেকেন্ড লেট হয় তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা ম্যাডাম। জুতোগুলো নিয়ে নিচে এসে আমি পালিশ করতে লাগলাম। জুতা পালিশ হয়ে গেলে আমি ম্যাডামের দরজার সামনে রেখে আসলাম। আমি নিচে এসে সবার এটু প্লেটগুলো ধুয়ে সাজিয়ে রান্নাঘরে রেখে আমার রুমে এসে গোসল করে নিলাম। তারপর সকাল 10টায় ছোট আব্বুকে নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 10:30-এ ছোট আব্বুকে অফিসে নামিয়ে দিয়ে আমি 11টার আগে বাসায় প্রবেশ করি। আমি গাড়িতে বসে ম্যাডামের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আসছে। গাড়ি থেকে বের হয়ে পেছনের দরজা খুলে দিলাম। ম্যাডাম গিয়ে সিটে বসলো। আমি দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে ম্যাডামকে বললাম, ম্যাডাম কোথায় যাবেন? এই শপিং মলে যাব। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর আমি শপিং মলের সামনে এসে দেখলাম ম্যাডামের বান্ধবী দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে বের হয়ে দরজা খুলে ম্যাডামকে বললাম, ম্যাডাম চলে আসছি, আপনি নামতে পারেন। গাড়ি পার্কিং গাড়িতে বসে থাকবি আর আমি কল দিলে চলে আসবি। আর এনে 50 টাকা, দুপুরের খাবার খেয়ে নিবি। হাসি মুখে টাকাটা নিয়ে আমি মাথা নাড়লাম। তারপর ম্যাডাম তার বান্ধবীদের নিয়ে চলে যান শপিং মলের ভিতরে। আমি গাড়িতে বসে রইলাম, ভালো লাগছিল না। তখনই গাড়ি থেকে বের হয়ে আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম। তখন দেখতে পেলাম একজন ভদ্রমহিলা তার ছেলে কিনে রাস্তা পার হতে পারছেন না। আমি তখন তাদের রাস্তা পার করে দিয়ে আসছিলাম। তখনই ম্যাডাম ফোন দিলেন। হ্যালো ম্যাডাম। 4র্থ তলায় তাড়াতাড়ি আয় তো একটু। আমি তাড়াতাড়ি করে শপিং মলের 4র্থ তলায় গিয়ে দেখতে পেলাম কয়েকটা ছেলে মেয়ে ম্যাডাম আর তার বান্ধবীদের সাথে কি যেন বলছে। তবে তাদের কথা বলার ধরনগুলো সুবিধের মনে হচ্ছিল না। আমি ছেলেদের পিছনে গিয়ে বললাম, কিরে এখানে কি সমস্যা? কিছু না, তুই এখান থেকে যা, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম চলুন, এখানে কোনো সমস্যা নেই। এই একদম চালাকি করার চেষ্টা করবি না, তা না হলে এইগুলো দেখছিস। ভাই আমি কি করলাম? আমি তোমাদের জিজ্ঞেস করলাম সমস্যা কি, তোমরা বলে কোনো সমস্যা নেই, তাই তো আমি এদের নিয়ে চলে যাচ্ছি। আমরা তো কে যেতে বলেছি? আর কোনো কথা বলার সুযোগ দিলাম না। সোজা মুখ বরাবর একটা ছক্কা হাঁকিয়ে দিলাম আর ছেলেটা বাউন্ডারির বাইরে। তারপর সব কয়টাকে মারা শুরু করলাম। হঠাৎ কেউ আমার পেটের পাশে ছুরি দিয়ে আঘাত করে। আমি পিছনে তাকিয়ে দেখলাম ওই ছেলেটা। আমি তখন যে ছেলেটা দিকে এগিয়ে যাব তখন ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর আমি আমার শার্ট খুলে আঘাত পর্যায়ে বেঁধে নিলাম। তারপর ম্যাডামকে বললাম, চলুন ম্যাডাম বাসায় যাওয়া যাক তাহলে। কিন্তু তোর তো ছুরি লেগেছে আর রক্ত পড়ছে। আরে ম্যাডাম এটা কিছু না,
আমাদের মতো চাকরের এগুলো কিছুই না। এই আঘাতের চেয়ে আর অনেক বড় আঘাত পেয়েছি। আর রইল রক্তের কথা, রক্ত তো ছোট থেকে অনেক ঝরেছে, এখনো না হয় আরও কিছু ঝরুক। আমি মারা যাব না এত সহজে, আপনি চিন্তা করবেন না। চলুন ম্যাডাম এখন। বেশি কথা না বলে হাসপাতালে চল, তুই না হলে তোর জন্য আমার কত কথা শুনতে হবে। চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। তারপর উর্মিলা সামনে আর আমি পিছনে, কিন্তু বারবার উর্মি পিছনে তাকাচ্ছে। হঠাৎ করে পিছনে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে উর্মি আর ওর বান্ধবীর পিছনে তাকে দেখে আমি মাটিতে পড়ে আছি। তারপর দৌড়াদৌড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এদিকে উর্মি ফোন দিয়ে তার বাবাকে সব কিছু খুলে বলে। তখন তার বাবা বলেন তিনি এখনই আসছেন। এদিকে আমার অপারেশন চলছে ভিতরে, ডাক্তার অনেক সাবধানে অপারেশন করছেন। আমার কোনো ভুল হলেই যে কোনো কিছু হয়ে যেতে পারে। 3 ঘন্টা পর ডাক্তার বের হল অপারেশন থিয়েটার থেকে। তবে ডাক্তারের চেহারা কালো হয়ে আছে। এর মাঝে উর্মির বাবা মা দাদিমা চাচা চাচি আসেন। তখন শরীফুল চৌধুরী বলেন, ডাক্তার রাহুল কেমন আছে এখন? ডাক্তার চুপ, কোনো কথা বলছে না। এবার সবার মুখটা কালো হয়ে যাচ্ছে, আর উর্মিও টেনশন হচ্ছে। কিন্তু উর্মি বুঝতে পারছে না যে পেটের পাশে আঘাতের জন্য কেমন হলো। ডাক্তারের মুখ এমন কালো, আর ডাক্তার চুপ করে আছে কেন, কথা বলছে না কেন? তখন উর্মির চাচা শফিক চৌধুরী বলেন, কি হলো ডাক্তার, আপনি কথা বলছেন না কেন? বলুন রাহুলের কি অবস্থা, কেমন আছে ছেলেটা? দেখুন, আমি আপনাদের আগেই বলেছিলাম যে আচ্ছা, আমরা আপনার চেম্বারে গিয়ে কথা বলি। আপনি চেম্বারে যান, আমি আসতেছি। ডাক্তার তার চেম্বারে চলে যান। আর তখন শরীফুল চৌধুরী উর্মিকে বলেন, উর্মি তুই বাসায় চলে যা। কেন? আর তোমরা ডাক্তারকে এখানে কিছু বলতে মানা করলে কেন? তোমরা কি লুকাতে চাচ্ছ আমার থেকে? সামান্য একজন বাড়ির চাকরির জন্য তোমরা এত চিন্তা করছো কেন? আরও মরে গেলেই বা কি? কি ব্যাপার বলো তো, তোমরা কি লুকানোর চেষ্টা করছো বলো তো? আমি এখানেই থাকি, আর উর্মি বরং বাসায় চলে যাক। ভাবি কি বললো তোমায়, শুনতে পাওনি? উর্মিকে নিয়ে বাসায় যা। উর্মি আর তার চাচি সুলতান রহমান চলে যান হসপিটাল থেকে। তারপর সবাই মিলে ডাক্তারের চেম্বারে যান। তখন ডাক্তারের কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল। 7 দিন পরে সবাই আমাকে নিয়ে বাসায় ফিরে আসে। আমার পুরোপুরি সুস্থ হতে আরও 3 দিন সময় লাগে। এখন আমি পুরোপুরি সুস্থ। আমি আগের মতো বাসায় সব কাজ করি। আমি একদিন আমার রুমে বসে BCS এর পড়ালেখা করছিলাম। তখনই উর্মি আমার দরজায় কড়া নাড়ে। তখন আমি বইগুলো লুকিয়ে রেখে দরজা খুলে দিলাম। তখন উর্মি আমার রুমে ঢুকে আমাকে বলে, শোন, আজকে বিকেলে আমি ফুপুদের গ্রামে যাব, আর সেখানে কয়েকদিন থাকবো। তাই তুই তোর কিছু কাপড় সাথে করে নিয়ে নিস। ম্যাডাম কারণটা কি জানতে পারি? তোর জানার দরকার নেই। আমি চুপ। উর্মি চলে যায় আমার রুম থেকে। আমি দুপুরে খাবার কিনে নিজের রুমে এসে কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। 3:50 শেষে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিই। তারপর ছোট আম্মু দাদিমা আর চাচিকে বলে আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে উর্মির জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। আমার গাড়ির দরজা খুলে দিয়ে ব্যাগটা পিছনে ডিকিতে রাখে। তারপর আমি গাড়ি চালানো শুরু করলাম। উর্মির ফুপুর বাসা উর্মিদের বাসা থেকে 60 কিলোমিটার দূরে। মাঝ রাস্তায় আসার পর আমি উর্মিকে বললাম, ম্যাডাম একটা কথা আপনাকে কয়েকদিন ধরে বলবো বলে ভাবছি। কি কথা? ম্যাডাম জয় স্যারকে আপনি কতটুকু ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন কেন? ম্যাডাম বলেন না। নিজের চেয়েও বেশি ভালোবাসি। আর আপনার মা বাবাকে? হ্যাঁ, তাদেরও বাসি। কতটুকু? অনেক অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, এখন যদি ছোট আব্বু আর ছোট আম্মু জয়ের সাথে আপনার বিয়ে ক্যান্সেল করে, তাহলে আপনি কি করবেন? হোয়াট? কি বললি তুই? আরে ম্যাডাম রাগ করেন কেন? তো কি করব? তুই কি বলছিস সেগুলো? আরে ম্যাডাম আমি জানতে চাইছি এমন একটা পরিস্থিতি তৈরি হলে আপনি জয় স্যারকে বা আপনার বাবা মা কাকে বেছে নিতে হবে, তখন আপনি কাকে বেছে নেবেন? আমি কিন্তু তোর কোনো কথা বুঝতে পারছি না। আরে বলুন না। সেটা না হয় পরিস্থিতি তৈরি হলে দেখা যাবে। তুই এখন চুপচাপ করে গাড়ি চালাতো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। গ্রামে প্রবেশ করে কিছুদের আসার পর গ্রামের কয়েকজন বকাট এসে আমার গাড়ির সামনে দাঁড়ায়। আর ছেলেগুলো বলা শুরু করে, তোদের কাছে যা কিছু আছে সব বের করে দে, নাহলে কিন্তু এখনই মেরে দিব। ম্যাডাম এদের খিদে পেয়েছে মনে হয়, মিষ্টিগুলো এদের দিয়ে দেন। ওই আমাদের খিদা লাগছে, তোকে কে বলেছে? বারে, আপনারা না এইমাত্র বলেন আপনাদের খিদে লাগছে, তাই তো বলে মিষ্টিগুলো দিয়ে দিতে। আমরা আবার কখন বললাম? কি? এই রাহুল, তুই এই ফকিরের বাচ্চার সাথে কি কথা বলছিস? ফুপাকে একটা কল দিলে সব কিছু হাওয়া হয়ে যাবে। কি বললি তুই আমাদের? আর তোর কোন বাপকে কল দিবি দে, আমরা এখানে আসি। ঠিক বললি তুই। হ্যাঁ, সাহস থাকলে গাড়ির সামনে থেকে সর, আমিও গাড়ি থেকে নেমে তোদের মজা দেখাচ্ছি। সাহস থাকলে বের হয়ে আয়। ওরা গাড়ির সামনে থেকে সরে যাওয়া মাত্রই আমি দরজা হালকা খুলে ওদের দিকে ঝুঁকে বাপা গিয়ারে চাপ দিলাম। ওরা বোঝার আগে আমরা গাড়ি নিয়ে পগার পার। কিছুক্ষণ পর ফুপুদের বাসায় এসে পৌঁছে গেলাম। তারপর ম্যাডামের ব্যাগ, আমার ব্যাগ আর বাকি ব্যাগগুলো সাথে নিয়ে ফুপুর বাসায় প্রবেশ করলাম।
ফুপু ফুপা সবার সাথে কথা বলে আমি ম্যাডামের ব্যাগ ম্যাডামের থাকা রুমে রেখে আমি আমার রুমে সে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কারো ধাক্কা দেখির কারণে ঘুম ভেঙে গেল। আমি তাকে দেখলাম ফুপুর সেই ফাজিল মেয়ে সুমি। আমি কেন না ফাজিল বললাম সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন। সুমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। তখন সুমি বলে, ও মোর পরনের স্বামী, ঘুম থেকে উঠুন তো। এই ফাজিল কি বলিস এসব? তুই কি ভালো হবি না কখনো? আমি তো ভালো না, ভালো লেগেই থাকো। বল কি জন্য আসিস তুই এখানে? খাবার টেবিলে সবাই অপেক্ষা করতেছে তোমার জন্য। কেন? কয়টা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10:30 বাজে। তখন বললাম, খাওয়া দাওয়া শেষ সবার? না, আপনার জন্য অপেক্ষা করছে। উঠে আমি নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম সবাই বসে আছে। তখন ফুপা আমায় বলেন, কি জনাব রাহুল সাহেব? এই তো ফুপা, ভালো। তুমি কেমন আছো? টেনশনে ছিলাম, তবে এখন টেনশন ফ্রি আছি। কোনো টেনশনের চিন্তা নাই, আমি আছি তো। এটাই তো ভরসার জায়গা। আচ্ছা বুঝলাম না, তোমরা সবাই এই ছোট লোককে নিয়ে এত আদিক্ষাতা করছো কেন? টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে আমি সবাই বসে টিভি দেখে খাওয়া শুরু করলাম। ম্যাডামের কোনো কথার উত্তর দিলাম না। উত্তর দিলে চেঁচামেচি শুরু করবে। কিছুক্ষণ পর আমার পাশে তাকিয়ে দেখলাম সুমি আমার পাশে এসে বসছে। আমি সুমি থেকে একবার তাকিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিলাম। তখন উর্মি ম্যাডাম সুমিকে বলেন, কিরে সুমি, তুই খাবার টেবিল ছেড়ে এই ছোট লোকের সাথে গিয়ে খাবার খাচ্ছিস কেন? আপু আমার ইচ্ছে করছে তাই। ফুপু ফুপা, তোমরা সুমিকে কিছু বলছো না যে? কি বলবো? এই ছোট লোকটার সাথে বসে খাবার খাচ্ছে আর তোমরা কিছু বলছো না যে? দেখো উর্মি, সুমি এখন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। ও ওর নিজেরটা বুঝে। এখন বুঝতে পারছে কার সাথে চলাফেরা করলে ভালো হবে আর কার সাথে চলাফেরা করলে ওর খারাপ হবে, সেটাও নিজেই বুঝতে পারে। তাই বলে উনি এসব কথা বাদ দে, তুই খাবার খেয়ে নে। রাহুল বাবা, তোর কিছু লাগবে? না ফুপু। আরে মা, আর একটু খাবার দাও। দেখছো না আগের থেকে কেমন যেন শুকিয়ে গেছে। ওই ফাজিল, আমি শুকিয়ে গেছি কোথায়? দেখছিস না মোটা হয়ে গেছি? হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। তুই দেখতে পাবি, তুই তো আস্ত একটা ফাজিল। তুই একটা ফাজিল। খাবার খা চুপচাপ। এদিক উর্মির আগে ফুসছে। ভেবেছিল সে এখানে আমাকে নিয়ে ইচ্ছে মতো অপমান করবে, কিন্তু এখানে তো তার উল্টো, সবাই আমাকে নিয়ে কথা বলছে। উর্মি খাওয়া শেষ করে তার রুমে চলে যায়। এদিকে আমি খাবার খেয়ে যে যার রুমে চলে যাব। তখন ফুপু আর ফুপা আমার সামনে এসে বলেন, আর কত অপমান সহ্য করবি তুই রাহুল? চাকরের আবার মান অপমান? এই তো আর কয়েকটা দিন, তারপর ম্যাডাম তো ওনার স্বামীর বাড়িতে চলে যাবেন। সত্যি কথাটা বলে দে না এবার উর্মিকে, তাহলে তোর সাথে অন্তত খারাপ ব্যবহার আর করবে না। সেটা আমি চলে যাওয়ার কয়েকদিন আগেই ওনাকে বলবো। তুই চলে যাওয়ার কয়েকটা দিন মানে? আরে ও কিছু না, তোমরা টেনশন করো না আমায় নিয়ে, গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে তুমি আমায় নিয়ে কলেজে যাবে। পারবো না। ও বাবা, ও মা, বলো না আমায় নিয়ে কালকে কলেজে যাইতে। আর নাটক করতে হবে না। আচ্ছা নিয়ে যাব, কিন্তু কিন্তু কি রে রাহুল? ম্যাডাম, এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি উর্মিকে বুঝিয়ে বলবো, তাহলে উর্মি বুঝবে। আচ্ছা গুড নাইট। পরদিন সকালে আমার ঘুম ভাঙে কারো গরম নিঃশ্বাসে। তখন আমি তাকে দেখি সুমি আমার খুব কাছে। এটা থেকে আমি এক লাফে বিছানা থেকে মাটিতে পড়ে যাই। তখন সুমি বলে, এটা কি হলো? তুই কি করছিলি এটা? একটু মিষ্টি খাওয়ার জন্য আসছিলাম। মিষ্টি খাবি তো আমার কাছে গিয়ে? মা, তুমি তো মিষ্টি বয়, তাই তো তোমার কাছে মিষ্টি খাওয়ার জন্য আসছি। তুই কি রুম থেকে যাবি নাকি আমি চলে যাব? নাটক করে লাভ নেই, তোমরা 1 সপ্তাহ আমাদের এখানে থাকবে। জীবনেও না। বেশি কথা না বলে রেডি হয়ে নাও, একটু পরে কলেজে যেতে হবে। এত সকালে? আমাদের ক্লাস 9টায় শুরু, আর এখন 7:50 বাজে। আচ্ছা তুই যা, আমি নিচে আসছি। আচ্ছা, ওটা কি তোমার ডান পাশে? আমি আমার ডান পাশে তাকাতেই সুমি আমার বাগালে একটা সময় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তারপরও আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যাই। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালে নাস্তা করে সুমির জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর সুমি চলে আসে। তখন আমি আর সুমি বের হয়ে বাসা থেকে। আমি যে গাড়িতে উঠে বসবো তখনই সুমি বলে, ওদিকে কোথায় যাচ্ছ? কেন গাড়িতে যাবে না? না। তাহলে এটা যাবে কি? না। তাহলে কলেজে যাবে কিছু করে? বাইকে করে যাব। বাইক কোথায় পাবি? আর আমি তো বাইক চালাতে পারি না। মিথ্যে বলবে না, আমি জানি তুমি বাইক চালাতে পারো, আর বাইক গ্যারেজে আছে, নিয়ে আসো গিয়ে। গাড়ি থাকতে বাইক কেন? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। পারবে না তো তুমি? না। মা, ও মা, বাবা, ও বাবা, কোথায় তোমরা? চুপ, আমি যাব। চাবি কই? বাইকে আছে। তারপর গ্যারেজে গিয়ে দেখতে পেলাম একটা নতুন বাইক, অ্যাপাচি RTR
164B। তারপর বাইক স্টার্ট দিয়ে আমি গেটের সামনে এসে দাঁড়ালাম। সুমি এসে পিছনে বসলো। তখন আমি বললাম, এই নতুন বাইক কার জন্য কিনে আনা হয়েছে? তোমার জন্য। আমার জন্য মানে? যেদিন আমি শুনলাম তুমি আর উর্মি আপু আমাদের বাসায় আসবে আর 1 সপ্তাহ থাকবে, তখনই আমি প্ল্যান করি, বাবাকে বলে বাইক কিনে নিয়ে আসলাম। আর তুমি এভাবে আমায় নিয়ে প্রত্যেকটা দিন কলেজে যাবে। বাহ, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙবে। তুমি কি বললে এখনই? কিছু না, এই বলে আমি বাইক চালানো শুরু করলাম। কিছু দূর আসার পর সুমি আমায় জড়িয়ে ধরলো শক্ত করে। আমার কেন যেন অস্বস্তি হচ্ছিল। আমি তখন বাইক রাস্তার পাশে দাঁড় করালাম। কি হলো? তুই এভাবে আমায় জড়িয়ে ধরছিস কেন? আমার ভয় করে তাই। ভয় যখন করে তাহলে বাইকে আসার জন্য পাগল হয়েছিলি কেন? সাথে তুমি আছো তাই। তুই যদি এভাবে জড়িয়ে ধরিস তাহলে আর বাইক চালাবো না, আর তোর কলেজ মিস হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে আরো সময় কাটাতে পারবো ভালো করে। কি বলো তুমি? দেখ বোন, তুই সব কেন করছিস বলতো? কি বললি? তুই আমাকে তুই করে বলছিস কেন? আমি তোর কোন সম্পর্কে বইন লাগি? কেন ফুফাতো বোন? তুই তো আর নিজের ফুফাতো ভাই না, আর এখানে ফুফাতো ভাই বোনের মাঝে এইসব হয়। কি সব হয়? প্রেম, ভালোবাসা, বিয়ে আর চুপ কর, আমি নিয়ে যাচ্ছি তোকে। এই বলে আমি গাড়ি চালানো শুরু করি আর মনে মনে বলি, সুমি যা চাইছে সেটা কখনো সম্ভব না। আমার মতো চাকরির সাথে তার কখনো যায় না। আর তাছাড়া আমার এমন ছন্নছাড়া জীবনের সাথে সুমিকে জড়ানো ঠিক হবে না। যে পরিবারের সবাই আমাকে এত ভালোবাসে তাদের সাথে এমন বেইমানি আমি কখনোই করবো না। তার সে বরং সুমিকে বুঝে বললে সে ঠিকই বুঝবে। আমি এসব ভাবতেই সুমির কলেজের সামনে এসে পৌঁছে যাই। এরপর সুমি আমার হাত ধরে কলেজ ক্যাম্পাসে ঢুকে সুমি তার বান্ধবীদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। আর সুমি বলে, হাই গাইস, মিট মাই বয়ফ্রেন্ড রাহুল। সুমির বন্ধু আর বান্ধবীরা আমার সাথে এসে পরিচিত হয়ে নেয়। এদিকে আমি তো সুমির কথা শুনে পরে অবাক হয়ে গেছি। আর সুমির বন্ধু বান্ধবরাও আমাকে দুলাভাই ডাকা শুরু করছে। তখন আমি বললাম, আপুরা, তোমাদের কথা ভুল হচ্ছে। আর এই সুমি তোমাদের যা বলছে সব মিথ্যা। আমি চাই সুমিদের মামার বাসার সামনে একজন চাকর। আমার কথা শুনে সুমির বান্ধবীদের মুখ হা হয়ে গেল। তখন সুমি আমার দিকে একবার রাগি চোখে তাকিয়ে বলে, তুমি মামাদের বাসার চাকর কে বলেছে? মামারা সবাই তোমার তাদের ছেলে মনে করে। আর চাকর হয়েছে তো কি হয়েছে? তুমি তো আর চুরি করছো না, তুমি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছো। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো কাজই ছোট নয়। তাহলে রইল চাকর বলে তুমি মনে করছো আমার পরিবার সবাই তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আমার বাবা মা জানে তোমার আর আমার ব্যাপারে। মানে? বাবা আর মা সব জানে। আমি বাবা মাকে সবকিছু খুলে বলেছি। সবকিছু জানার পরে ফুপু আর ফুপু কিছু বলেনি? না। কিন্তু সামান্য একজন চাকরের সাথে। উফ, তুমি বারবার নিজেকে চাকর বলছো কেন? তোমায় আমরা কেউ চাকর বলেছি কখনো? এর মাঝে ক্লাসে বেল ভেজে যায়। সুমি আর তার বান্ধবীরা চলে যায়। আমি বাইক নিয়ে বসে সুমির কথাগুলো ভাবছি। এভাবে কেটে যায় কয়েক ঘন্টা। সুমি ক্লাস শেষ করে চলে আসে আর আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তখন আমি বাইক স্টার্ট দিলাম। কিছু দূর আসার পর আমি বললাম, সুমি, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি কথা? কি করে যে বলে মনে মনে বললাম, আরে গাধা, বলে দে না। আমি যে কথাটা এতদিন শুনতে চাচ্ছি। আমি আর কিছু বলতে যাব তার আগে আমার ফোন বেজে ওঠে। আমি ফোন রিসিভ করে কিছু বলতে যাব তার আগেই ওপাশ থেকে যা শুনলাম তাতে আমার হাত থেকে ফোন মাটিতে পড়ে গেল। তখন সুমি বলে, কি হলো, বসে পড়লে যে? ম্যাডাম কল দিয়েছিল। আর কি? এখন বাসায় না গেলে আমার অবস্থা খারাপ করে দিবে বলছে। আরে আপু, কিছু করবে না, তোমায় ভয় দেখাচ্ছে আপু। না, লেট করা যাবে না, ম্যাডাম রেগে আছে অনেক। তুই বাইকে উঠে পড়, বাসায় গিয়ে আগে ম্যাডামের মেজাজ ঠান্ডা করতে হবে, নাহলে ম্যাডাম আমার অবস্থা খারাপ করে দেবে। তুমি না বললে আমায় কি বলবে? বেঁচে থাকলে পরে বলবো, তুই তাড়াতাড়ি করে বাইকে ওঠ। উঠছি। সুমি মন খারাপ করে বাইকে উঠে পড়ে। আমি বাইক চালানো শুরু করে কিছুক্ষণ পর বাসায় পৌঁছাই। সুমিকে নামিয়ে দিয়ে আমি বাইক গ্যারেজে রেখে সোজা উর্মি দরজার সামনে গিয়ে কড়া নাড়ি। তখন উর্মি বলে, ভেতরে আয়। আমি ভিতরে ঢুকতে ম্যাডাম আমার সামনে এসে আমার গালে তার হাত দিয়ে 2টা মালিশ করে দিল। সাথে সাথে 2 হাত দিয়ে আমি আমার গাল চেপে ধরি। এত জোরে মেরেছে, গালে ব্যথাই করছে। আমি আমার হাত দেখলাম রক্ত লেগে আছে। আমার আর বুঝতে বাকি রইল না ম্যাডামের থাপ্পড়ে এতটা জোরে মেরেছে যার জন্য আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। তখন ম্যাডাম রাগি কণ্ঠে আমায় বলে, তোকে এখানে কেন নিয়েছে? আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম, আপনার সাথে থাকার জন্য। তাহলে তুই কি করেছিস? আসলে ম্যাডাম ফুপা আমায় বললো যাওয়ার জন্য, তাই। তোর আমি কি বললাম? আমার মুখের উপরে কখনো কোনো কথা বলবি না, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক কেন করছিস? ম্যাডাম, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন।
যা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আর শোন, আর যদি এমন ভুল করিস তাহলে তোর কি হাল করব সেটা আমি নিজেই জানি না। আমি গাড়ির কাছে চলে এলাম। এদিকে মাথাটাও ঘুরছে, কত জোরে মেরেছি থাপ্পড়টা। কিছুক্ষণ পর উর্মি গাড়িতে এসে বসে। তখন আমি বললাম, ম্যাডাম কোথায় যাব? তুই গাড়ি চালানো শুরু কর, আমি বললে গাড়ি থামাবি। আচ্ছা ম্যাডাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর উর্মি আমাকে একটা বড় শপিং মলের সামনে থামাতে বলে। আমি গাড়ি থেমে দরজা খুলে দিলে উর্মি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, তুই এখানে থাকবি। আর হ্যাঁ, মনে রাখিস, ছোট লোকের বাচ্চা, আমার এই গাড়ির দাম অনেক। যদি গাড়ির কিছু হয় তাহলে তোর কপালে শনি আছে। জি ম্যাডাম। উর্মি চলে যায় শপিং মলের ভিতরে। কিছুক্ষণ পর উর্মি একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয়। গাড়ির কাছে আসতেই আমি দরজা খুলে দিলাম। উর্মি গাড়িতে বসে। আমি গাড়ি চালানো শুরু করলাম। তখন বললাম, ম্যাডাম এখন কোথায় যাবেন? ফুপুদের বাড়িতে। আমি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়ে নিলাম, যেটা আজকে সুমি দেখিয়ে দিয়েছিল কলেজে যেতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উর্মি আমাকে বলে, এই গাড়ি থামা। কেন? আমি হাওয়াই মিঠাই খাবো। ম্যাডাম সন্দেহ হয়ে যাচ্ছে, আর এই রাস্তা খুব একটা ভালো না। আর একটা কথা বলবি তো আমি তোর গাল লাল করে দিব। চুপচাপ গাড়ি দাঁড় করা। কিন্তু ম্যাডাম। দাঁতে দাঁত চেপে বললাম, গাড়ি থামা বলছি। আমি বাধ্য হয়ে গাড়ি দাঁড় করেই উর্মি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাইয়ের কাছে চলে যায় আর হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে। আমি গাড়ির ভিতরে বসে এক দৃষ্টিতে উর্মির হাওয়াই মিঠাই খাওয়া দেখছি। উর্মি পুরো বাচ্চাদের মতো খাচ্ছে। তখনই সেখানে ওই দিনের ছেলেপেলেরা চলে আসে। এটা দেখে আমি গাড়ি থেকে নেমে উর্মির সামনে গিয়ে দাঁড়াই। উর্মি তো সেদিকে কোনো খেয়ালই নেই, সে তার মতো করে হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছে। তখন ছেলেগুলো শীষ বাজিয়ে বাজিয়ে উর্মির সামনে যায়। ছেলেগুলো উর্মির কাছে যাওয়ার আগে আমি উর্মির সামনে চলে যাই। তখন ছেলেগুলো বলে, কিরে আজকেও কি তুই এই মেয়েকে নিয়ে যেতে পারবি? শুধু শুধু ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায়, তুই চলে যা, আমাদের এই মেয়েকে ভালো লেগেছে, আমরা এর সাথে আজকে সারা রাত একটু মজা করব। ছেলেগুলোর কথা শুনে উর্মি খাওয়া থামিয়ে দিয়ে ছেলেটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, ফকিরের বাচ্চা, তুই আমায় নিয়ে এমন কথা বলার সাহস করলে কি করে? এই বলে ছেলেটার গালে শরীরের সমস্ত শক্তিতে আরো একটা চড় বসিয়ে দিলাম। আরেকটা ছেলে যখন এগিয়ে আসবে তখন আমি এই ছেলেগুলোকে মারা শুরু করলাম। কিছুক্ষণ পর আরও কয়েকজন এসে ওই ছেলেদের সাথে যোগ দিল। আমি কোনো উপায় না পেয়ে উর্মিকে নিয়ে দৌড়ানো শুরু করলাম। দৌড়তে দৌড়তে আমরা আরেকটা গ্রামে চলে যাই। ওই গ্রামে গিয়ে আমরা একটা মসজিদে আশ্রয় নিই আর মসজিদের মুয়াজ্জিমকে সব কিছু খুলে বলি। মুয়াজ্জিম সব শুনে আমাকে আর উর্মিকে বসতে বলে। তিনি গ্রামের মুরব্বীদের খবর দিলেন। কিছুক্ষণ পর মুরব্বীরা আসলে আমি সব কিছু খুলে বলি আর তাদের সাহায্য চাই। তখন মুরব্বীরা আমাকে নিয়ে একটা জায়গায় বসেন। তারপর আমি আর উর্মিকে নানান প্রশ্ন করেন। আমি সব প্রশ্নের উত্তর ঠিকই দিলাম, কিন্তু উর্মি সব কিছুর উত্তর দেননি। আমি সবাইকে বলি উর্মি আমার স্ত্রী, কারণ আমি গ্রামের মুরব্বীদের কথা বলার ধরন আগে থেকে জানতাম। উর্মি তখন আমাকে সাথে মুরব্বীদেরও নানানভাবে কটূক্তি করে। তখন মুরব্বীরা সবাই মিলে কাজে ডেকে উর্মি আর আমার বিয়ে করিয়ে দেন। বিয়ে শেষ হয়ে গেলে আমি আর উর্মিকে আমাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। আমি সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে উর্মিও গাড়িতে ওঠে। আমি গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর উর্মি আমাকে গালি দিয়ে বলে, এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস হলে কি করে আমায় তোর বউ বলার? এছাড়া কোনো উপায় ছিল না। আমি সব কিছু ঠিক করে নিয়েছিলাম, কিন্তু আপনি সব কিছু বেচতে দিলেন। তুই বাড়ির সামান্য চাকর হয়ে আমায় তোর বউ বলবি, সেটা আমি আবার মেনে নেব? তুই ভাবলি কি করে? ম্যাডাম, আপনি গ্রামের মুরব্বীদের কথার মানে বুঝবেন না আর মুরব্বীদের কথার উত্তর দিতে পারবেন না, তাই আমি আপনাকে আমার বউ বলেছি। আপনি যদি আমার সাথে তাল মিলিয়ে কথা বলতেন তাহলে আজকে আপনার সাথে আমার বিয়ে কখনোই হতো না। আপনি আপনার জেদ আর আপনার ইগোর জন্যই আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি এই বিয়ে মানে না, আর তোকে আমার স্বামী বলেও মানি না। আমি কয়েকদিন পরে তোকে ডিভোর্স দিয়ে দিব। আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো পাগল আর উন্মাদ মেয়েকে বিয়ে করার। কি বললি? ছোট লোকের বাচ্চা তুই? হ্যাঁ, ঠিকই বলেছি। আমার কি পাগল কুত্তা কামড়েছে যে আপনাকে আমার বিয়ে করতে হবে? পাগল খারাপ আর পরিস্থিতির জন্য আপনাকে বিয়ে করতে হয়েছে। এবার কিন্তু তুই তোর লিমিট ক্রস করছিস। ও, আপনি এখন আমি লিমিট ক্রস করছি বলছেন? সামান্য কয়েকটা কথা বলতে আপনার লিমিট আমি ক্রস করে ফেলেছি? আরে আপনি যেমন ছোট থেকে অনেক কথা বলছেন, তাহলে আপনি কি লিমিট ক্রস করেননি? ম্যাডাম শুনুন, মানুষের আসল পরিচয় তার সৌন্দর্য বা টাকা পয়সা নয়, তার আসল পরিচয় হলো তার ব্যবহারাত্মক চরিত্র দিয়ে। আপনারা বড় লোক মানুষকে বিচার করেন টাকা পয়সা দিয়ে, তাই হয়তো কোনো মানুষ আপনাকে ধোঁকা দেবে সেটা বুঝতে পারে ওঠেন না। আপনারা মনে করেন টাকা পয়সা থাকলে আসল সুখ, কিন্তু ম্যাডাম সেটা সত্যি না। সত্যিটা হলো মানুষের ভালো কাজে একজন মানুষের আসল শান্তি। আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে চিন্তা করেন কালকে কত টাকা ইনকাম করব, কালকে কোথায় কোথায় পার্টি করব, তাহলে তো আপনি ঘুমাতে পারবেন, কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আবার আপনি যদি চিন্তা করেন আজকের দিনে আপনি কতজন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন আর কতজন মানুষকে সাহায্য করেছেন,
সেটা মনে হলে আলাদা একটা শান্তি নিজের ভিতরে অনুভব করবেন, আর তখনই ঘুমটাও শান্তির হবে। আমার কথাগুলো প্রথমে উর্মি ভালো না লাগলেও পরে কেন জানি আমার কথাগুলো শুনতে তার ভালো লাগছিল। তখন আমি এবার বললাম, ম্যাডাম চিন্তা করবেন না, আজকের বিষয়টা কেউ জানতে পারবে না। আর কয়েকদিন পরে আমি ডিভোর্স পেপারে স্বাক্ষর করে আপনাকে দিয়ে দেবো। কথাগুলো বলতে বলতে আমরা বাসায় চলে যাই। উর্মি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে প্রবেশ করি। তখন ফুপা বলেন, কোথায় গিয়েছিলে তোরা? ম্যাডাম কি যেন কাজ ছিল, তাই ম্যাডামকে নিয়ে গেছিলাম। গ্রামের সন্ধ্যার পরে কোথাও বের হবি না, গ্রামের পরিবেশ সন্ধ্যার পরেই পাল্টে যায়। আচ্ছা। আমি আমার রুমে চলে যাই। রাতের খাবার খাওয়ার সময় ফুপু বলেন, উর্মি, তোরা আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ফুপু, আমার কোনো সমস্যা হচ্ছে না। উর্মি, তুই চাইলে কালকে সুমির সাথে সুমির কলেজে যেতে পারিস। তাছাড়া রাহুল ও সুমিকে নিয়ে সুমি কলেজে যায়। কলেজে গিয়ে তোর ভালো লাগবে। তোর ফুপু তো তার কাজ নিয়ে বিজি, আমি অফিসে থাকি, তুই একা বাসায় থাকিস। আপু যাবে না আমার কলেজে, তাই না আপু? আমি তোকে কখন বললাম আমি যাব না কলেজে? তুই না কালকে বললি যাবি না আমার কলেজে? তখন ইচ্ছে হয়নি, এখন আমার ইচ্ছে হয়েছে তাই। আমি সবাই বসে টিভি দেখছি আর খাবার খাচ্ছি। আর এদিকে উর্মি কালকে কলেজে যাবে শুনে সুমির অনেক রাগ হচ্ছে। সুমির রাগ হচ্ছে তার বাবার উপর, তিনি কেন উর্মিকে তাদের সাথে কলেজে যেতে বলছেন। সুমি মন খারাপ করে খাবার নাড়াচাড়া করছে। তখন সুমির বাবা বলে, কিরে সুমি, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। সুমি, তুই কোনো কিছু নিয়ে টেনশন করেছিস? আস্তে আস্তে করে বললাম, তুই তো আমার আসল টেনশনের কারণ আপু। কালকে কলেজে গিয়ে যে তুই যে কি করবি সেটা নিয়ে আমি টেনশনে আছি রে বোন। কি রে, কিছু বলছিস না যে? কালকের বাসের জন্য অপেক্ষা করছি। কিসের বাস? যেটা তুমি বুঝবে না। তারপর খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমি ঘুম থেকে করে সকালে নাস্তা শেষ করে মোবাইলে গেম খেলা শুরু করি। এদিকে উর্মিরা সুমি সকালে নাস্তা শেষ করে নিজেদের রুমে গিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণ পর উর্মি আর সুমি রেডি হয়ে নিচে নামে, আর আমার কোনো দিকে নজর নেই। আমার নজর শুধু নিজের মোবাইলের স্ক্রিনে। তখন সুমি বলে, এই যে হ্যালো। ব্যস্ত আছে এখন, প্লিজ ডিস্টার্ব করবেন না, তাহলে তো খারাপ হয়ে যাবে। চুপ কর, না হলে তোর। আমার কোনো দিকে খেয়াল নেই, আমি শুধু আমার গেম নিয়ে ব্যস্ত। সুমি কোনো উপায় না পেয়ে তখন আমাকে জোরে ধাক্কা মারে। সুমির ধাক্কায় আমার জ্ঞান ফিরে। তখন আমি সামনে তাকে দেখতে পাই উর্মি আর সুমি দাঁড়িয়ে আছে। আমি ফোন রেখে তাড়াতাড়ি করে গাড়ি কাছে চলে যাই। আমার পিছন পিছন সুমি আর উর্মি গাড়ি কাছে চলে আসে। আমি দরজা খুলে দিলে উর্মি পিছনের সিটে গিয়ে বসে, আর সুমি আমার পাশের সিটে এসে বসে। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর সুমির কলেজে পৌঁছে গেলাম। সুমি গাড়ি থেকে নেমে উর্মিকে বলে, আপু চলো। চল। কি হলো, তুমিও আসো? উর্মি ম্যাডামকে দেখে আমি সুমিকে বললাম, না আপনারা যান, আমি এখানে আছি, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। বললাম না আসার জন্য। না আপনারা যান। এই সুমি, ওকে এত বলছিস কেন? ও চাকর, ও গাড়ির কাছেই থাকুক, ওকে কেন ডাকছিস তুই? আপু ও তোমাদের চাকর নিয়ে আমাদের জন্য আর আমাদের অতিথি, তাই অন্তত তুই আর আমার কলেজে ওকে চাকর বা অন্য কিছু না বললে খুশি হব। আর কলেজের সবাই বাবাকে সম্মান করে, তাই কলেজের সবার সামনে এমন কোনো আচরণ করিস না যার জন্য বাবার সম্মানহানি না হয়। অর্জুনা, এত দরদ কিসের? মানুষের মানুষের জন্য দরদ থাকাটা কি স্বাভাবিক নয় আপু? দেখছো, আমি এদের কথা শুনতে পারলাম। ওদের যদি থামানো না হয় তাহলে দুই বোনের মাঝে ঝগড়া চুল ছেঁড়াছিড়ি হতে পারে। তখন বললাম, আমি গাড়িতে এসে আপনারা আসুন, আর গাড়িতে গ্যাস নেই, আমি বরং গ্যাস নিয়ে আসি। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। আমি গাড়িতে এসে আবার গেম খেলা শুরু করলাম। আর এদিকে সুমি আর উর্মি ক্যাম্পাসে গিয়ে বসে। সুমি তার বন্ধু আর তার বান্ধবীর সাথে উর্মির পরিচয় করে দিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যায়। সকাল ক্লাস শেষ করে সুমির আবার আড্ডা দিয়ে শুরু করে। কিছুক্ষণ পর সবাই যে যার বাসায় চলে যায়। সুমি আর উর্মি এসে দেখতে পায় আমি গেম খেলছি। তখন সুমি আমার হাত থেকে মোবাইল নিয়ে নেয়। হঠাৎ করে কেউ আমার হাত থেকে মোবাইল নিয়ে নিল। খেলার মাঝে এমনটা করলে বলেন তো কেমনটা লাগে? তো আবার যদি প্রিয় গেম সিওডি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি বিরক্তি নিয়ে তাকালাম পাশে। আমি তখন দেখলাম সুমি আর ম্যাডাম দাঁড়িয়ে। আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে দিলাম। ওনারা গাড়িতে বসলে আমি এবার গাড়ি চালানো শুরু করলাম। 40 মিনিট পরে সবাই বাসায় এসে পৌঁছে যাই। দুপুরের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে আমার ঘুম ভাঙে। আমি ছাদিকে দোলনায় শুয়ে পড়ি। আমি শুয়ে শুয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছি। সুমিদের বাসার সাথে এলেই খারাপ থাকা মনটা নিমিশে ভালো হয়ে যায় পাখির কিচিরমিচির শব্দে। মানুষের বাসায় ফেরার মতো করে পাখিরা ফিরে যাচ্ছে তাদের আসল ঠিকানায়, আর সাথে পাখির কিচিরমিচির শব্দ। যাকে যাকে চড়ুই পাখি দেখে মনে হচ্ছে যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে গাছের ডালপালায়, প্রতিটি গাছের প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখিতে।
আর তাদের কিচিমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। সুমিদের পাশেই বিদ্যুৎ কেন্দ্রের বাগান। বিকেল হলেই সমাবেশ শত শত চড়ুই পাখির। সারাদিন এই স্থানটি ফাঁকাই থাকে, তবে বিকেল হলেই শুরু হয় পাখিদের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসতে থাকে পল্লী বিদ্যুৎ সংলগ্ন আশেপাশের গাছপালাগুলোতে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার পাখি এসে জড়ো হয় এলাকাটিতে। পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। তখনই আমি কারো ছাদে আসার শব্দ পাই। আমি তাকে দেখি সুমি আর উর্মি ছাদে আসছে। আমি সেটা দেখেও না দেখার ভান করে শুয়ে শুয়ে পাখিদের আনাগোনা দেখছি। তখনই উর্মি সুমিকে বলে, দেখ কেমন করে শুয়ে আছে। ও শুয়ে আছে, তাতে তোর কি আপু? আমার এখানে আসছিস সেটা কি ও চোখে দেখতে পাচ্ছে না? আচ্ছা আপু, তুই আমার একটা কথা বলবি? কি কথা বল। রাহুল কি ছোট থেকে আজ পর্যন্ত তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? তুই রাহুলকে সবার সামনে অনেক বাজেভাবে অপমান করিস, তারপরও রাহুল তোকে কিচ্ছু বলেনি। বলেছি কি? চাকর হয়ে বলবে কি? আপু ও চাকরও হলে কিন্তু আমাদের মতোই মানুষ। আচ্ছা আপু, আজকে যদি রাহুল চাকর না হয়ে কোনো ধনী পরিবারের ছেলে হতো, তাহলে তুই রাহুলের জায়গায় থাকতি, তাহলে কি তুই যেভাবে রাহুলকে আঘাত করিস, তাকে অনেকভাবে বাজেভাবে কথা বলিস, ট্রিট করিস, সেগুলো রাহুল যদি তোর সাথে করতো, তাহলে তুই সেগুলো কি সহ্য করতে নিতি? আপু, আমরা যেমন কষ্ট পেলে সেইগুলো সহজে প্রকাশ করতে পারি, কিন্তু রাহুল কষ্টগুলো সহজে প্রকাশ করতে পারে না। রাহুল তার মনের কষ্টগুলো নিজের মাঝে জমিয়ে রাখে। জানিস তো আপু, মানুষ যখন তার নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন আকাশের দিকে তাকিয়ে সেই কষ্টগুলো শেয়ার করে। আপু, তারপরও যদি তুই চাস, তাহলে আমি রাহুলকে এখান থেকে তুলে নিচ্ছি। সুমির কথাগুলো শুনে কেন জানি উর্মি মনে কিছুটা মায়া হলো আমার জন্য। তখন উর্মি আমার চেহারার দিকে তাকালো। আসলে বেচারার চেহারায় কষ্টের ছাপ। তখন উর্মি মনে মনে বলে, সত্যিই তো, ওর চেহারায় কষ্টের চাপ স্পষ্ট। না, আমার ওর সাথে এমনটা করা ঠিক হয়নি। সত্যিই তো আমি কষ্ট পেলে আমার কষ্টগুলো মা বাবা বা পরিবারের সবার সাথে শেয়ার করতে পারি, কিন্তু রাহুলের তো কোনো পরিবারই নেই যে রাহুল তার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করবে। আমার সাথে অপমান সহ্য করেও আমায় কোনো একটা কটু কথা বলেনি, কিন্তু রাহুলকে দেখলেই কেন জানি অনেক রাগ হয়, নিজের রাগটাকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। না, সামনে থেকে ওর সাথে আর এমন করব না। এদিকে সুমি তাকিয়ে দেখতে পায় উর্মি আমার দিকে তাকিয়ে আছে। তখন সুমি উর্মিকে ধাক্কা দিয়ে বলে, আচ্ছা আপু, তুই দাঁড়া, আমি রাহুলকে তুলে দিচ্ছি দোলনা থেকে। সুমিকে আটকিয়ে দিয়ে বললাম, না লাগবে না, চল নিচে চল, ও ওর মতো থাকুক, চল ফুপু আর ফুপার সাথে কথা বলি গিয়ে। সুমি উর্মির কথা শুনে একটা মুচকি হাসি দিল। উর্মি সুমিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিচে চলে যায়। সন্ধ্যাবেলা আমি ছাদ থেকে নেমে নিচে চলে যাই। সন্ধ্যাবেলা সবাই একসাথে বসে নাস্তা করছে, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি কিছু একটা নিয়ে টেনশনে আছি। তখন ফুপু আমাকে বলে, কিরে রাহুল, কি হয়েছে তোর? তুই এত চুপচাপ বসে আছিস যে, আর কাকে কল দিচ্ছিস বারবার? ফুপুর কথা শুনে সবাই আমার দিকে তাকায়। তখন ফুপা আমাকে প্রশ্ন করেন, কি রাহুল, কি হয়েছে? কোনো কিছু সমস্যা হয়েছে কি? ফুপা, মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বাড়িতে কল দিচ্ছি কিন্তু কেউ কল রিসিভ করছে না, সবার ফোনই বন্ধ দেখাচ্ছে। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবাই হয়তো কাজে ব্যস্ত আছে, তাই ফোন ধরছে না। আমার কথা শুনে উর্মি কল দিল তার মা বাবা এবং চাচা চাচির নাম্বারে, কিন্তু সবার ফোনই বন্ধ দেখাচ্ছে। তখন উর্মি বলে, ফুপা, ও তো ঠিক বলছে, সবার ফোন বন্ধ, আমি এখন কল দিয়েছিলাম। ফুপা, আমার মনে হয় একবার বাড়িতে যাওয়া আমার উচিত হবে। আর চিন্তা করিস না, রাতে কোনো কাজে ব্যস্ত আছে হয়তো, তাই ধরছে না। আর কারো কথা হয়েছিল আমার ভাইয়ের সাথে, ভাই বলেছিল আজকে কি যেন একটা বড় ডিল হবে, তাই সবাই কাজে এখন বিজি, তাই হয়তো কল ধরছে না। চিন্তা করিস না, হাতের কাজ শেষ হলে তোর সাথে যোগাযোগ করবে। আরে তোরা খাওয়া দাওয়া কর শান্তিতে। আমার কেমন জানি টেনশন হচ্ছে। আমি একের পর এক কল দিয়ে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ আসছে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমি সুমিকে নিয়ে কলেজে চলে যাই। কলেজ থেকে ফেরার পথে সুমি আমাকে গাড়ি থামানোর জন্য বলে। আমি গাড়ি থামিয়ে বললাম, কি হলো, এভাবে গাড়ি থামানোর কি আছে? তোমার সাথে আমার কথা আছে। তোর মতো পিচ্ছির আবার কি কথা? আরে আমার কথা শুনবে না আমায় রাগাবে? আচ্ছা বল। আই থিঙ্ক তুমি চিন্তা করো। আরে আগে আমার পুরো কথাটা শুনবে। জি বলেন, কি বলবেন? আমি মনে করি আমি তো। সুমি আর কিছু বলার আগেই আমার ফোন বেজে ওঠে। আমি সুমিকে থামিয়ে ফোন বের করে দেখতে পাই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। অপরিচিত নাম্বার দেখে আমি কল রিসিভ করিনি, কিন্তু কয়েকবার রিং হওয়ার পর আমি ফোন রিসিভ করি। হ্যালো, কে বলছেন? আমার প্রশ্ন শুনে ওপাশ থেকে কি উত্তর আসলো সেটা শোনা যায়নি, তবে আমি যা শুনলাম সেটা শুনে আমি কি বলবো আমার শক্তি বোধহয় আর নেই। কিছু বলার আগে আমি যা শুনতে পাই
তাতে করে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি মাটিতে। তখন সুমি আমার কাছে এসে আমার ফোন হাতে নিয়ে বলে, হ্যালো, কে? হ্যালো, কি হলো, কথা বলছেন না যে? ওপাশ থেকে কোনো কথা বলছে না, শুধু চুপচাপ কান্নার আওয়াজ ভেসে আসছে। তারপর ফোন কেটে দিল। আমার কাছে এসে আমাকে বলল, কি হলো, হঠাৎ করে বসে পড়লেন কেন? কে কল দিয়েছিল, কি বললো ফোন দিয়ে? আমি কোনো কথাই বলছি না, মাথায় হাত দিয়ে নিচে হয়ে বসে আছি। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে সুমি, কিন্তু আমি কিছুই বলছি না। হঠাৎ করে আমি বসা থেকে দাঁড়িয়ে যাই। তখন বললাম, এখন আমার বাসায় যেতে হবে। কেন? সব কিছু ডিটেলসে বলা যাবে না। কিন্তু তুমি না বললে কি বলবে আমায়? কিছু না, বাইকে ওঠো। না, তুমি আগে বলো আমায় কি বলতে চেয়েছিলে। সুমি প্লিজ দয়া করে বাইকে ওঠো, আমার এক্ষুনি বাসায় যাওয়া লাগবে। না বলছি তো, না। তাহলে থাকো তুমি। এই বলে আমি বাইক চালিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ম্যাডামকে ডাকতে লাগলাম, ম্যাডাম ম্যাডাম। উর্মি রুমে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিল, যার কারণে আমার চিৎকার শুনতেও পাচ্ছিল না। তখন রান্নাঘর থেকে প্রভু বের হয়ে এসে বলেন, কি রে রাহুল, এইভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? এত কিছু বলার সময় নেই, আমাদের এখন বের হতে হবে। বের হবি মানে? প্রভু পরে সব বলবো। ম্যাডাম কোথায়? উর্মি তো ওর রুমে আছে। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উর্মি রুমে গিয়ে দরজা নক না করে উর্মি রুমে ঢুকে পড়ি। আমি রুমে ঢুকে দেখতে পাই উর্মি কানে হেডফোন লাগিয়ে উল্টো হয়ে শুয়ে আছে। তখন আমি কি উর্মির কান থেকে হেডফোন খুলে দিলাম। তখন উর্মি বিরক্তিকর ভাব নিয়ে তাকালো। উর্মি আমাকে দেখে রেগে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার রুমে ঢুকে আবার আমার কান থেকে হেডফোন খুলে নিস? সরি ম্যাডাম, আপনাকে নিচে থেকে অনেক ডাকছিলাম, কিন্তু আপনি শুনতে পাননি, তাই আমি রুমে হেডফোন খুলতে বাধ্য হই। তুই বেশি কথা বলছিস কেন? তোকে কি আমি সাফাই দিতে বলছি? এখন বল কি হয়েছে? আমাদের এখান থেকে বেরোতে হবে। কেন? সেটা গেলেই জানতে পারবেন। আমি যাব না, আমি আরো কয়েকদিন থাকবো এখানে। প্লিজ ম্যাডাম চলুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ ম্যাডাম। চুপচাপ রুম থেকে বের হো বলছি, না হলে তোকে। এবার আর নিজের একটা সামলাতে পারলাম না। তখন বললাম, না হলে কি করবি তুই? ছোটবেলা থেকেই তো আমার অপমান করে আসছিস, আর এখন নতুন কি করবি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমায় তুই তুই করে কথা বলছিস? তোকে তো আমি। উর্মি যে আমার মারার জন্য হাত তুললো, তখনই আমি উর্মির গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। উর্মি থাপ্পড়গুলো খেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন বললাম, কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে বসেন। কুত্তার বাচ্চা, তুই আমায় থাপ্পড় মারলি? দেখ আমি তোর কি অবস্থা করি। আমি উর্মির হাত ধরে উর্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে উর্মিকে গাড়িতে বসে আমি গাড়িতে বসে পড়ি। আমি গাড়ি স্টার্ট দিলাম। এদিকে আমি আর উর্মি যাওয়ার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ফুপু ফুপর ঘোর কাটে সুমির দেওয়া ধাক্কাতে। তখন সুমি তার মাকে বলে, মা কি হলো, তুমি এখানে কি করছো? রাহুল হঠাৎ করে বাসায় এসে উর্মিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। ওরা চলে গেল আর তুমি ওদের আটকাতেও পারলে না? রাহুল তো কোনো কথা বলার সুযোগই দিল না। দূর, তুমি যে কি করো। কথাটা বলেই সুমি ঘরের ভিতরে ঢুকে সবাই বসে আমার নাম্বারে কল দিল, কিন্তু আমি বারবার ফোন কেটে দিচ্ছি। এদিকে উর্মি আমাকে নানা রকমের কথা বলে গালি দিচ্ছিল, কিন্তু আমি সেগুলো কানে নিচ্ছিলাম না। আমি গাড়ি বেপরোয়া গতিতে চালাতে শুরু করলে তখন আমাকে উর্মি বলে, ছোট লোকের বাচ্চা, কি করছিস কি? গাড়ি এভাবে চালাচ্ছিস কেন? গাড়ির কোনো ক্ষতি হলে তোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। অবশ্য তোর আজকে এমন অবস্থা করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার গায়ে হাত তোলা, তাই না? তুই বুঝবি এই উর্মি চৌধুরী কি জিনিস। উর্মি ম্যাডাম পাগলের মতো তার প্রলাপ করেই যাচ্ছে। আমি সেদিকে মনোযোগ না দিয়ে চিন্তা করছি ফোনে আসার খবরটা যেন সত্যি না হয়। আমরা বাসায় পৌঁছতে পৌঁছতে বোধহয় অনেক লেট করে ফেলেছি। বাসায় এসে দেখতে পেলাম সবাই বাসার বাগানে বসে আছে। আমি গাড়ি থেকে নেমে সবার কাছে গিয়ে ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু তোমরা এখানে? বাবা রে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে ও। কে ছোট আব্বু? আমরা ওকে নিজের ছেলের মতোই মনে করতাম, কিন্তু ও যে আমাদের পিছন দিয়ে চোরের মতো চুরি মেরে দিল, এটাই হয়তো আমাদের কপালে লেখা ছিল। ছোট আম্মু, ছোট আব্বু, চাচা, চাচি, দাদিমা কান্না করছে। সবচেয়ে আমার কষ্ট লাগছে দাদিমার জন্য। দাদিমাকে এই বয়সে এভাবে বাসার বাড়ি থাকতে হবে। সবাইকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন ম্যাডাম ছোট আম্মুকে বলেন, মা, তোমরা এভাবে বাসার বাহিরে কেন? আমাদের সব জিনিসপত্র ও বাহিরে দেখছি। বাড়িতে পুলিশ অফিসার, উকিল, এসবের মানে কি? যাও তোমার ভালোবাসার মানুষকে গিয়ে সেটা জিজ্ঞেস করো। মানে? আমি তোকে আগে বলেছিলাম একে বিশ্বাস করিস না, দেখলি তো তুই। আজকে ওর জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। আমি বলছি। চুপ থাক তুই। আজকে ছোট আব্বুরা কার জন্য রাস্তায় এসে নেমেছে সেটা আপনি জানেন? বলছে না চুপ। তুই কি বললি? আর কে আছে এর পেছনে? আপনার হবু স্বামী, আপনার বয়ফ্রেন্ড জয়।
রাহুলের কলার চেপে ধরে বললাম, জয়কে নিয়ে একদম মিথ্যা কথা বললে আমি তোকে খুন করে ফেলবো। তুই বাড়ির চাকর, বাড়ির চাকরের মতো থাকবি, আমাদের কথার মাঝে কথা বলতে আসবি না একদম। তখনই জয় বাসা থেকে বের হয়ে আসে। জয় সে উর্মিকে উদ্দেশ্য করে বলে, রাহুল সত্যি বলছো এসব? রাহুলের সামনে থেকে জয়ের সামনে গিয়ে বললাম, কি বলছো তুমি এইসব? হ্যাঁ, তুমি যা শুনেছো সেটাই সত্যি। এই বাড়ি গাড়ি সম্পত্তি হাতে নেওয়ার জন্য অনেক কিছু করেছি, আর ফাইনালি আমি প্ল্যানে জয়ী হলাম। জয়, মজা করার সময় এটা না। আরে মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি উর্মি। এই সম্পত্তি হাতে নেওয়ার জন্য আমি তোমার সাথে ভালোবাসার নাটক করেছি, তোমার পেছনে কুত্তার মতো ঘুরে বেড়েছি। আস্তে আস্তে তোমার থেকে সকল ইনফরমেশন কালেক্ট করেছি, তারপর আমি কাজে নেমে পড়ি। আর এখন তোমরা তোমাদের বাড়ির বাইরে। নাও গেট লস্ট মাই হোম অ্যান্ড গেট লস্ট মাই লাইফ। ও হ্যাঁ, তোমাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিই। একটু দাঁড়াও, লিজা, মিট মাই ওয়াইফ লিজা। জয়ের কথাগুলো শুনে উর্মি চোখ যেন আমাবাসার অন্ধকার নেমে আসে। উর্মি জয়ের কলা চেপে ধরে বলে, এই কুত্তার বাচ্চা, তুই আমায় এভাবে ঠকালি কেন? জয় ঠাস ঠাস করে 2টা থাপ্পড় উর্মির গালে বসিয়ে দিয়ে বলে, তোর মতো অহংকারী মেয়েকে কাজে ব্যবহার করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর এই জয়ের রুচি তো এতটা খারাপ হয়ে যায়নি যে তোর মতো একটা মেয়েকে ভালোবাসবে। তুই ছিল আমার দাবার চালের গুটি, তোকে নিয়ে আমি গেমটা জিতলাম। গেম শেষ, তুইও শেষ। এখন সসম্মানে বাড়ি